না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবার মতো মাফ করে দেন, জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল, তার পেছন পেছন চেলাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট, মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু গাম। এই মুহূর্তে রাগে দিক শূন্য সে, যে চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকোচ্ছে। কি লুকোচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সবকিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও আর দেরি করলো না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন 3 পিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি, কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। দুদিনের ছোট্ট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ কখন করবে? এটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে এ কথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুটল মেইন গেটের ওপাশে। সামনের রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিক্সা টুংটাং শব্দ আসছে, যাচ্ছে নিস্তব্ধ গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়লো। কিছুক্ষণ আগে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখেই চলতে হবে, কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শিয়ালের মতো দ্রুত বুদ্ধি, সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে হেঁটে একটি ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়া নজর কাটছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তারা থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না, আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের ওপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখলে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়েই চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরার সময় হয়ে গেছে, তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোজ দিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে শুদ্ধ ভাই। ওহ, যা ধরে পড়ে গেল, এখন কি বলবে? সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। গরম, হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয়? গরম লাগছিল। যা গরম! আলতা আলতা তো রাতেই পড়েছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকোটার স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো, হাত দুটো থর থর করে কেঁপে উঠল। মস্তিষ্ক সংকেত পাঠালো,
অবস্থা বেগতিক বুঝে ফোনটা ফেলে প্রাণপণে দোলাতে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা 8-এর ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির বড় কর্তা তাদের সন্তানরা। সামনের চেয়ারেই বসেছে সারাফাত, শাওয়ান আর সাদাত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরো 3টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরী এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী, উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার, বছরের একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবত। এখানে উনি মাঝে মাঝেই আসেন ভাই ভাবি ভাইপো ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতে বাইরে থেকে থরবর করে ছুটতে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখেই সকলেই হতবাক, বিশেষ করে তার হাতে মেহগনি গাছের মোটা চেলাকাঠ দেখে বিস্ময়ে খেই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে পেরেছে, মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটতেন ছেলেকে বাদ সাধতে। চেলাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশেই 2 ঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড় গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মাগো বলে চিৎকার করে সেখানে বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দ্রুত বেগে চেলাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক, মরে যাক, এরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে? বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতন রুদ্ররূপ ধরলি কেন? হ্যাঁ, এ কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে ঝাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউ মাউ করে কাঁদছে, চোখ মুখ লাল আর ভয়ে সিটিয়ে আছে। বড় মার পেছনে ফাটা বেলুনের মতন চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, ও মা গো, আর করবো না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কিনা পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম চৌধুরী নিবাসের মেয়েরা তো সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে যেতে বলেছিলাম। শুদ্ধ ধমকে কেঁপে উঠল শীতল, বড় মাকে ধরে পর পর মাথা নাড়ালো। হঠাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে। তখন সারাফাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরু গম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভ শ্রদ্ধা? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে যখন তখন তাদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয়, শুধু মার কেন, প্রয়োজন গলে ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় মায়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাই করলো, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এ কথা যদি শুদ্ধ জানে, ওদের মেরে শুট কি করে রোদে শুকোতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন। তার ছেলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিচ্ছু বলা না বলা দুটোই সমান। মুক্ত নয় যেন ধারালো ব্লেড, যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না। ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি, তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সম্মানের সামান্য ছিটে ফুটেও দাগ লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা, মা কিংবা কাজিন।
এ কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বয়ামের পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে খান খান হয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে। শখের মোবাইলটার করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন সাফায়েত চৌধুরী কিছু বলার আগে শাওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞেস করলো, কি করেছে শীতল? মারছিস কেন? বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতল ফুফাতে ফুফাতে বলল, টি- টি- টিক 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 করেছি। তাকে অর্ধেক কথা লুকোতে দেখে শুদ্ধ ভ্রু নাচিয়ে তাকাতেই পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করেছি। এ কথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি এই মেয়ে? মাথা ঠিক আছে তার? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শুধালো, তোরা জানতি না? দু বোন এবার ভয়ে শুটিয়ে গেল। ভয়ার্থের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। এ কথা তারা জানতো, শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল, এরা তিনজনই এক ঘাটের মাঝি। এদের খবরও তার জানা আছে। একজন প্রেম করে টিউশনি টিচারের সঙ্গে, আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেলে শাওয়ান চৌধুরী থামালেন। তিনজনকে খুব বকলেন। মেজো বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রে উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। শারাফাত ও শাওয়ান চৌধুরী ওনাদের অফিসে চলে গেল। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন, বর্তমানে আছেন চট্টগ্রামে। শারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার 3 সন্তান সায়ন, শুদ্ধ, শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে, সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। শাওয়ান চৌধুরী এই বাড়ির মেজকর্তা, তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম, চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখই সমস্যা বিধায় চশমা পড়তে হয় দুজনকে। রোগ শোকও হয় একই সাথে। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই, মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো, একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমিন, তাদের 2 মেয়ে স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরি স্থল চট্টগ্রাম, সেখানে থাকেন। স্ত্রী সহ ছেলে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন। তারা এই বাড়ি থেকে এক পা নড়তেও ইচ্ছুক নয়। দরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়াতে তাদের পক্ষে নাকি সম্ভব নয়। এ কথা শুনে উনি কিছু বলেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না, বরং শারাফাত, শাওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের। সিতারা, সিরাত, শিমিন 3 যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। সব বানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের নামের শুরু স অথবা দন্তাস অথবা তালবস্য দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলল, আর ছেলে পেলি না, শেষে কিনা ডেন্ডিখুরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় জান যায় যায় অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মির্জাফরের দল একটা, সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না এই শীতলেরও। খ্যাক করে বলল, কে ডেন্ডিখোর? সে মোটেও ডেন্ডিখোর না। এ কথা শুনে সায়ন হো হো করে হেসে ফেলল। তাদের তখন কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজমা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ড্যান্ডি কি রে বাপ? ডেন্ডি এক ধরনের আঠা, ডেন্ড্রাইট
অ্যাডহেসিভ নামের আঠাকে ছোট করে ডেন্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ডেন্ডি। এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথা চোখ সিরাতে চোখ কপালে উঠে গেল। উনি আঁতকে উঠে বললেন, হ্যাঁ রে শীতল, শেষে কিনা আঠাখোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা। আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজো মায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা? আঠা দিয়ে সব আইটেম বানাবে। আঠার পোলাও, আঠার কুরমা, আঠার রোস্ট, আঠার কালা ভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? এ কথা বলে সায়ন আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কি যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে, নয়তো শুদ্ধ ভাই চেলা কাঠ ভাঙবে তার পিঠের উপরে। ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তির ভারে চোখ মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা। ব্যথায় পিঠ পা অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে সিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে, কিন্তু সেই গেছে, এখনো ফেরার নাম নেই। থাকবে কিভাবে? রান্নাঘরে তিন যা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। লাল শাক পুঁই শাক দেখে পুরনো কিছু কথা মনে পড়েছে তিন যায়। ওনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, তার কোনটা খেতে ইচ্ছে করতো, কোন খাবার দেখা মাত্রই গা গুলাতো, এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা। ওই মহিলা আরেক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও জুড়ে আসে অনায়াসে। ওনার এই বদ অভ্যাসের কারণে সায়নের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাচুমাচু করে বলে, জীবনেও আর লাগাইতাম না ভাইজান। যদি লাগাই তাহলে কুত্তার লগে দোস্তি করুম। কুত্তা আমার দোস্ত। এরপর দুদিন ঠিক থাকে, তারপর যা করার তাই। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কথা কম বলে, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী, আপনি ছোট ফুলা এরম খসখসা মেজাজের কেন? হ্যাঁ, প্যাডে থাকতে কি খুশকা পাতা রস খাইছেন? সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এইদিকে রান্নাঘরে গল্প আরো জমে উঠেছে। অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফুফাতে ফুফাতে খোরাতে খোরাতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ। সব জায়গায় শুদ্ধ, পুরুষগিরি না করলে চলে না তার। ইস, চেলা কাঠ দিয়ে কত জোরে মারলো। এভাবে কেউ কাউকে মারে? পুলিশও চোরকে এভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বললো না, বারণও করলো না, শুধু পানিশমেন্ট দেওয়া দেখলো। এখানেই প্রমাণ হয় বাড়ির কেউ ভালোবাসে না তাকে, কেউ না। যখন কেউ ভালোই বাসে না, এই মুহূর্তে মরে গেলেই ভালো হতো। তখন সবাই বুঝতো এত মারকাটের কি দরকার ছিল। কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকই করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে, তারা কি মানুষ না? মুদ্রা কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তান যখন নাড়ে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগমগ করে উতলে প্রেমের খাদে। সেই খাদে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন বুঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য করে টিকটক। নেচে গিয়ে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিতে। তাই তার ভাষ্য মতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত এ কথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমের ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনি আপু টিকটক করে। তার দলে গতর নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এত স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকে করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে। পড়াশোনায় পুরোই ডাব্বা,
কলেজ ব্যাগে বই, কাঁধে মেকআপ সামগ্রী নিয়ে ঘোরে। পথে ঘাটে সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এসব করে সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এ সুখ অনিনন্দ, নিষ্কলঙ্ক। বাস্তব কথা হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে, কিছু হলে বলার আগে কিল কিল করে যত্ন করতে আসে। আর যার টাকা নেই তার সম্মানের পারদ একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মেলে না, যত্ন মেলে না। এ বাড়িতে জলজান্ত উদাহরণ হিসেবে তার কথা খানাই ধরা যাক। তার টাকা নেই, ছোটখাটো ইনকামের সোর্সও নেই, এজন্য কেউ দেখতেও পারে না, ভালোবাসে না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মনি, কয়লার খনি। ওর সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গদ গদ করে মাথায় তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবং লঙ্কা। অন্যকে কি আর বলবে, নিজের আপন মাই তার পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারো পাত্তা লাগে না। পায়ের ব্যথাতেই মরে ভূত হয়ে এখানে পড়ে থাকুক, আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মন গড়া অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানায় রয়ে গেল, সে ঘুমানোর পর তার মা, তার বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করলো, অথচ এটাও অবজ্ঞ রইল। তার মা পায়ের কালশিটে দেখে ছলো ছলো চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়েছে স্নেহ মাখা স্পর্শে। কপালে আদর এঁকে অশ্রু ভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ঝেড়েছে। সময় তখন দুপুর 1:48। এ সময় চৌধুরী নিবাসের বড় কর্তারা বাসাতে থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ সারা সম্ভবত হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে। মোদ্দা কথা, সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু সারাফাত আর সাফওয়ান চৌধুরীর ছোট ভাই সাদাত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ততা থাকুক, 3 বেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইদের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ সাদাত চৌধুরী বাড়ি বাইরে থাকেন, দিনের পর দিন, মাসের পর মাস একা একা খান, পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। ওনার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছা করে, গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে। তাছাড়া এক টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ, অভিমান, দুষ্টুমি, খুনসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরো দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে সারাফাত চৌধুরী আদেশে যে কটা দিন উনি বাড়িতে থাকেন, সবাই খাওয়ার সময় ঠিক সময় পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞাসা করায় সকলে মুখ চাওয়াচাই করলো, কেউ জানে না তার কথা। সকালের পর তাকে নিচে দেখা যায়নি, রুম থেকেও বের হয়নি, এমনকি সকালেও খায়নি। এ কথা শুনে সারাফাত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না, এ কথা কারো অজানা নয়। বাবাকে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরো ফাজিল হয়েছে সে। শাসনই একটা মেরেছে কিনা তাতে না খেয়ে কেটে কেটে ঢঙের পর্সা খুলে বসেছে। বাবা গেল, এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে চেলাগাট দিয়েছে, এবার হাতই যথেষ্ট। থাপড়ে মারির দাঁত যদি না নাড়িয়েছে তার নামও সোয়েব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে খুতার চোটে শীতলের স্বাদের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনে জেদ পুষে উঠেছে না, খেতেও যাচ্ছে না, খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগের আবার অনেক জ্বালা। মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধামন্দা হারিয়ে যায়, আর তার পেটে রাগ খুশে ক্ষুধা এসে হাজির হয়, ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে। এটা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বুঝাবে কিভাবে? সেও বড় হয়েছে, তাকে যখন তখন মারা যাবে না, বকা করাও যাবে না। কিন্তু কেউ খেতে ডাকছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচ্চু, বড় মা, শখ আপু ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশ চুম্বে কিনা, যাবেও না, খাবেও না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাক করে বলেছে,
এত টাকাটাকের কি আছে? খাবে না ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু এ কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে, একবার বললে কি বা হতো, কিন্তু সে উল্টো তেরা কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে। মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে গেছে। আপাতত বিশ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিতে গেল সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করলো রুমের দরজায়। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই শারাফাত চৌধুরী স্নেহ মাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদ গলেও চুর চুর। এই মানুষটার প্রতি একটু বেশি দুর্বল সে। ওনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পর পর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে একটু বেশি ভালোবাসেন তাকে, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আধমরা হয়েছিল, অনেকদিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল। দেখতে এত আদরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলে মেয়েরা ওনার রাগি রাগি মুখ দেখে ভয় পেত, খুব একটা কাছে ঘেঁষত না। এখনো তাই, অথচ সব কিছুতে শীতলের ওনাকেই চাই, এখনো তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে নেমে এলো, চেয়ার টেনে খেতে বসলো। আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ, অন্যান্য পদও আছে। অ্যালার্জিজনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সিতারার হাতের স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পারে, তাই ডিমটা আগেই মুখে পুড়িয়ে নিল। বলা বাহুল্য সে এভাবেই মনের রাগ মিটালো। মেয়ের ছেলে মানুষই দেখে সিমিন দাঁতের দাঁত চেপে বলল, এ কি, তুই শুদ্ধ ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারো নামধাম লেখা দেখলাম না তো, আমি কি জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। এ কথা বলে সে সরাসরি শুদ্ধ দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই, এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাচাই করলো। মার খেয়েও দুষ্টামি কমে না এই পাঁচিমের। এখন অব্দি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয়, তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল, আরেক চোট খেলে দুই চোখে সর্ষে ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বরাবর যেচে নিজের পায়ে কুড়াল মারতে চায় তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে শারাফাত চৌধুরী মুখ টিপে হাসলেন, তবে সেই হাসিটা ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। কথাই বলে হাতির পায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না। সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষে দলকে বোঝার হেরে যাওয়ার পাত্র সে নয়, সহজে হার মানে ভীতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত, অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক, এমনকি তার কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করলো না সে, কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধ বুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনের সুখে ডিমটা খেয়ে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধ ভাইয়ের খাওন এত স্বাদ ক্যা? বড় জায়ের ইশারায় সিমিন মেয়েকে আর কিছু বলল না, বরং গজ গজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর প্লেটে তুলে দিল। এখন নিশতি রাত, ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে দিনের ঘরে। গাঢ় আধারে ডুবে আছে দরাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ, বইছে মৃদু বাতাস। আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব স্বরে। দু একটা জোনাকির মেলা মিলেছে অদূরের ঝোপে, তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত স্বরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো শখ আর স্বর্ণ, হাঁটছে দীর্ঘতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অভয়।
দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেঘোরে ঘুমোচ্ছে বোধহয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ করে ঝাপটে ধরল সেই আগন্তুককে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ, যান বেরিয়ে যাওয়ার জোগাড়। তবুও আগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামলে নিল, জোরপূর্বক হাসার চেষ্টা করলো, দুজনকে ঝাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টায় ব্যর্থ হলো। তাকে এই অবস্থায় হাসতে দেখে শখ কান্না ভেজা স্বরে বলল, এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন, আশেপাশে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমাকে ধরবর, মাথা করছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরলো। তাদের চোখের পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো, ফিস ফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এক্ষুনি রুমে নিয়ে যেতে হবে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না, ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসের দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে, বড়রা থাকে নিচে। দোতলায় সায়নের পাশে শুদ্ধর রুম, শুদ্ধর পাশটায় শখের রুম। শখ স্বর্ণ এক রুমে থাকে, ওরা দুজন ঘুমায়ও একসাথে, কিন্তু শীতলকে নেয় না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘোরে পাশের জনের বুকের ওপর পা তুলে দেয়, ঘুমের ঘোরে বকবক করে, হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি সত্যি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনই রাত জেগে ফোনে কথা বলে, তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে। এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অজ্ঞতা শীতল একা একা রুমে থাকে, তার রুমের দরজা সব সময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে। শখ স্বর্ণ বের হওয়ার আগে তাকে দেখে এসেছে, শীতল হাত পা ছড়িয়ে বেঘোরে ঘুমোচ্ছে। কথা বলার সময় শীতলের গলার স্বর আসতে হয় না, তার ফিসফিস করা কথাও পাশের জন শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদের কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমন ভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখে তুল কালাম ঘটে যাবে, যা হবে সকালে দেখা যাবে। এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিচ্ছে, অসহ্য ব্যথায় দু চোখ বুজে আসছে। তাছাড়া এবারে যে প্রথম তা নয়, এভাবে প্রায় দিনই মধ্যরাতে বাসায় ফিরে সে, আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা। তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমে লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন, দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল, তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল শারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায়। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহাদাত চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাদ মস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতিতে না জড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনলে তো। শুধু একবার নয়, বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে, কিন্তু সে শোনেনি, বরং জেদ দেখিয়ে দলনেতা হয়েছে। তার চেলাপেলারা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে। মারামারিতেও দেখা যায় যতদিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরো জড়িয়ে যাচ্ছে সে, এবং আজ জানা না গেছে সিদ্দিক নামের একজন রাজনীতিবিদের ডান হাত সে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করেছে আবু সিদ্দিকের হয়ে। এই কথা শোনা মাত্র শারাফাত চৌধুরী ভীষণ খেপেছে তার উপর, কারণ চৌধুরী নিবাসের কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়নী এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস, অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ার নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গ নিজেই গায়ের নোংরা লাগাতে হয়। লয়ার পার্সোনাল হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না, করলে যান মানসহ ক্ষমতা স্থায়ী থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন। ড্রয়িং রুমের দেয়ালে সেটে রাখা বড় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে,
ওই মানুষটা কিছুক্ষণ আগে রুমে গিয়েছে। ছেলের টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নন তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল, তারপর খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার ফোনও বন্ধ ছিল, তার ফ্রেন্ডরাও খোঁজ নিতে পারছিল না। দলের চেলাপেলাদের জিজ্ঞেস করেও লাভ হয়নি। মধ্যেখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফেরেনি দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই, অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই, খারাপ লাগার রেশও নেই। মনে মনে এসব ভেবে উনি শখ আর স্বর্ণকে সরতে বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বললেন, নিজের জানের মায়া না করো বাবা, মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো। তাদের বয়স হচ্ছে আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা সওয়া হয়ে গেছেন। এখন কেউ কিছু বললে তার গায়েও লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী শাওন। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামে পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। সাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসা করলেন। সায়ন জানালো, বিপক্ষ দলের ছেলেপুলেরা একা পেয়ে দু ঘা বসিয়েছে, একা থামাতে পারেনি কাউকে, ফলস্বরূপ আদমরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মরো তো আরেকদিন মার খাও, এ আর নতুন কি। মাঝখানে একদিন হসপিটালে ছিল, বাসায় জানলে দুশ্চিন্তা করবে, তাই কাউকে জানায়নি। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তার কারণে নেই, একদম ঠিক আছে। একের পর এক সামনে দুর্বল যুক্তি শুনে সাদাত চৌধুরী শুধু শুনলেন, তারপর কিছু লাগবে কি না জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে না বোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হিসু করিয়ে দাও চাচু, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছে এ কথা কি আর মুখে বলা যায়। তবুও দু হাতে ব্যান্ডেজ দেখে সাদাত চৌধুরী নিজে থেকেই জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা। মনের কথা বুঝে ফেলায় শাওনও একটু লজ্জা পেল, তবে মুখে বলল যাবে না। এ কথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পর পর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজে হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর পর প্রেসাবের চাপ আরো বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা, যতই হোক বোন তো। এদিকে ঘড়িতে কাটা এসেছে 3-এর ঘরে, সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতেই শাওন চোখ বন্ধ করা অবস্থায় বলল, সত্য কি বাসায় আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসাতে এসেছে। ওকে ডেকে দিয়ে যা, আস্তে রাখিস, কেউ যেন না শুনে। আচ্ছা ভাইয়া। এ কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধের রুমের দরজা নক করলো। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো, সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিচ্ছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করেছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চটচট করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝেও নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে সামনের সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসলো। তাকে এভাবে বসতে দেখে শানের মেজাজ আরো বিগড়ে গেল। সে ব্যথা শরীরে চট করে উঠে বসলো। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখানেই থেমে যা। কোনটা ভালো হচ্ছে না? কিসের কথা বলছি ভালো করে জানিস। মিষ্টি কথার বাওয়াল বাদ দিয়ে যে কাশ। তুমি কি আমার গফ যে মিষ্টি বাওয়াল ছাড়বো? কেন ডেকেছ বলো? তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গেছিলি? শুদ্ধ সঠিক জবাবের ধারে কাছেও গেল না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো, এতে তুমি আমি দুজনে ভালো থাকবো। আমি সঠিক পথেই আছি। না, নেই। আমি ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছে, চোখ কান খোলা রেখে আগে মানুষ চেনে পা বাড়াও। এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে। আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস? বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছে তুমি বোকা। বোকা বলে যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবে ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে যাও। সে মনে ভাই,
শুদ্ধ। ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ সুরে পাল্টা জবাব দিল। চেঁচিয়ে সত্যকে মিথ্যে প্রমাণের ব্যর্থ চেষ্টা করে এনার্জি লস করো না। এখনো সময় আছে। মানুষ চেনা শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে। আজ তোমার দলের একজনকে মেরেছে, একই কাজ করলে আগামী তার 10 জনকে মারব। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছে তা কিন্তু নয়, ঘাটধারা হিসেবে নামডাক রয়েছে আমার। আর সেটা তোমার থেকে কেউ ভালো জানে না নিশ্চয়ই। ঢাকায় ফিরে যা। এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না। এর আগে তোর গায়ে হাত তুলিনি, আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই ভালো ছেলে, তাই হয়ে থাক। বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছে তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। কেন পারবো না? আমি বারণ করছি তাই। তুই বারণ করার কে? আমি কি সেটা নিজে নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানেই পারবে না। আমি তোমাকে করতে দেব না। এবার বাড়াবাড়ি করছিস তুই। হয়তো, তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো, চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না থাকে, নয়তো রিসার্চের কাজে ব্যবহার করে ইঁদুরের পরিবর্তে তাদের জলের জ্যান্ত সুরের ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এ কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে, আর তাকে কিনা দাপট দেখায় এই ছেলে। এত বড় সাহস! ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথাতেই রাজনীতি থেকে সরবে না সে। সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কি করে, কত দূর অব্দি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়েও আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল, চলো। কোথায়? ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ সারতে সাহায্য করেছে, আজও দায়িত্ব পালন করে। হাত ধরো। এ কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফেরাতে দেখে শুদ্ধও এক বুড়ো উঁচু করে তেরা স্বরে বলল, মুখ ফিরে লাভ হবে না। এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমে যেতে হবে, আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এ কথা নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজন লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথার মানুষ, সেটা মনে করে দিতে হবে না নিশ্চয়ই। এই কথা বলেই শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠতেই হলো। সারাফাত চৌধুরীর 3 সন্তান, সায়ন, শখ, শুদ্ধ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান ঘ্যান করতে হয়নি কাউকেই, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রতিটা পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ শাওন সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে। তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বুঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মরা, শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়রের কাছে পড়তো ইংরেজি, শুদ্ধের কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়াশোনার ধরনে আলাদা করে টিউশনির ব্যবস্থা করতে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন, নোটস তারা নিজেরা কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে সে কে জানে। শুদ্ধ সায়ন দুজনই মাসে 2টো করে পরীক্ষা নিত। কোয়েশ্চেন করত জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোয়েশ্চেন দেখে শখের গাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোন বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন 2 ভাই তার আবদার পূরণ করত, তখন খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে শাওনের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই। এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুস ফানুস দেখায়। সপ্তাহখানেক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হই হই করে ফানুস উড়িয়েছিল। কি যে চমৎকার ছিল সেই মুহূর্তটুকু। রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালে সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়নের বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়।
ছোটখাটো আবদার পূরণ করে, তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম। সহজে হাসতে দেখা যায় না তাকে, হাসলেও মুচকি হাসি অবধি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বাবা শারাফাত চৌধুরী থেকে। শারাফাত চৌধুরী যুবককালের কার্বন কপি যেন শুদ্ধ, কথায় কাজে একই রকম তেরা স্বভাবের। যা পছন্দ নয় কখনো করবে না, তাকে দিয়ে সে কাজ কেউ করাতে পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতে পারবে না, সেটা তার, শুধুই তার। যেটা করবে বলে ঠিক করবে সেই করবে, তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময় তার দৃষ্টি দেখে আচমকা বুকটা ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেললো। সায়নের সঙ্গে বড় ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধের সঙ্গে বনিবনা পড়ে না কারো। শারাফাত আর শুদ্ধ বাড়ির এই দু পুরুষ একটু আলাদাই বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকেও একটু ভয় পায়। পরীক্ষায় ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধের কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমত খায়, কথা ভুলে যায়। কথার খেয়েই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল, কি চাস বল। রিসার্চ আর সোয়াইপ চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসেবে দেখতে চাই আমি। এই কথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেও নি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু শারাফাত চৌধুরী চাইতেন সে ম্যারিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক, দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখলো, সেও সিদ্ধান্ত অটল রইল। এরপরেই পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। শাওনের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকেই না পেয়ে শখ টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। শারাফাত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিলেন। শখ অনেক দিন ওনার কাছে পড়তো। এরই মধ্যে আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যার তার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। শারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। মেয়েরে ধরেও থেকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে অধম্য জেদের সৃষ্টি হলো, ঝুঁকে পড়লো রাজনীতিতে। এভাবেই দিন দিন শেষে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ, কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে। আর এই ঘাপলাটা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতোই রহস্যময়। আগামীকাল শারাফাত চৌধুরীর মা শেফালি চৌধুরীর প্রয়াত বার্ষিকী। সেই উপলক্ষে শারাফাত চৌধুরী নিমন্ত্রণে নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনো আসেনি, তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই সময় করে উঠতে পারেনি। খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষের আপ্যায়নে ত্রুটি না রাখতে চৌধুরী তিন কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষ সহ দুটো এতিমখানায় খাবার পাঠানো হবে। সব মিলিয়ে 1003 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তা নয়, প্রতি বছর এই দিনটিতে এভাবেই এত এত মানুষ খাওয়ান শারাফাত চৌধুরী এবং দোয়া নেবে যেন মৃত বাবা ও মায়ের জন্য। গড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর শাওন চৌধুরী বাজার সাদাইয়ের কাজ সেরে কেবল বাসায় ফিরেছে। প্রচন্ড গরমে যান যায় অবস্থা। পরনের টি শার্ট ভিজে জবজব করছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রা অতিরিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগরে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্প কথা, হাসাহাসি শব্দে মেজাজটা যেন আপনা আপনি চিটচিট করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সবকিছু। গতরাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুঝে আসছে। তবুও নির্বিকার হয়ে মেজো চাচ্চুর সঙ্গে বাজারের কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চির হাতে ধরে বুঝিয়ে দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে শাওন চৌধুরী নিজেও ফ্রেশ হবার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পর আবার যেতে হবে। এই কথা বলে সাফওয়ান চৌধুরী চলে গেল। অজ্ঞতা শুদ্ধ উঠে দাঁড়িয়ে
উকিঝুঁকি মেরে মা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না। এত গরম, বাইরে থেকে এলো কেউ যে এক গ্লাস পানি দেবে তাও কারো হুঁশে নেই। রান্নাঘরের সামনে আত্মীয়দের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল, সবগুলো একসাথে কোথায় হারাস তোরা? কাজের সময় একটাকেও পাওয়া যায় না। সায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গিয়েছিলাম। মা কোথায় দেখেছিস? বড় মা রান্নাঘরে আছে বোধ হয়। মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। এ কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওনার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল। ভাগ্যিস ধরা পড়েনি, নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কল কেটে আগে ছুটল রান্নাঘরে। শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে কথা প্রয়োজন, নয়তো বাস যখন কোনো দিক থেকে আসবে তা বলা মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য আনা বাজার সদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখ ও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিসমিস চিবোচ্ছে। তার মন মেজাজ খুবই খারাপ, এতটা খারাপ কেউ কিছু বললেই খেকিয়ে উঠছে, তর্ক করছে, ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে। তারপর সকাল থেকে ঘাট হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারোর সঙ্গে কথাও বলেনি, কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয়। যে দিবে আগে তার বিচার হবে, তারপর শীতলের। এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনার মত পরিবর্তন করাও হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা যায়, তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো সঙ্গে ফোন নিতে পারবে, তবে সেটা কিছুক্ষণের জন্য সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদাত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়নি। ইস, সবে টিকটক করা শুরু করেছিল, দিন দিন একটু একটু করে লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছিল তার ফ্যান ফলোয়ার। আর এখনই ফোন হারাতে হলো। ও তুরি, ফোন তো হারায়নি, আঁচড়ে ভেঙে ফেলা হয়েছে। তাও আবার কে ভেঙেছে? এই বাড়ির শুদ্ধ পুরুষ থুরি। এখানে একটু ভুল হলো, শুদ্ধ পুরুষ নয়, তাকে বলা উচিত দূষিত পুরুষ, কারণ এই একমাত্র পুরুষ তার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়। মর্জির দাম দেয় না, উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয়। কিছু বলাও যায় না, বললে চেনা কাঠের বাড়ি। প্রচলিত এক কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তাদের এই বাড়িতে প্রবাদটি একেবারে খাপে খাপ মিলে গেছে। নয়তো সায়ন তুখোর রাজনীতিবিদ, একজন নেতাও বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত জল। কই কারো সঙ্গে রুড বিহেভ করে না, রাগ দেখায় না, যখন তখন মারে না, ধমকায় না। অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিচার্জার হয়ে সবার মাথা কিনে নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমীচীন, বাকিরা সব ভুল। বাকিরা সব ভুল, জবর ঝং। মারামারি ধমকাধমকি কোনো কিছুতেই সে বাদ রাখে না। গতবার বাসায় এসে চটাস করে বলে বসলো বাড়ির কোনো মেয়ে বউ হিজাব ছাড়া বের হতে পারবে না, পর্দা না করলেও মার্জিত পোশাকে চলতে হবে। যদি সে ভুলেও দেখে তার কথার হেরফের হয়েছে তাহলে খবর আছে, ব্যাস হয়ে গেল। এর পরের দিন বড় মা সবার হাতে হিজাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ। গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুলে ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হওয়ার জো নেই। এখানেই শেষ নয়, আরো অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এসবে সে বিরক্ত নয়, মহা বিরক্ত। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না। বললে চাপার দাঁত একটাও আস্ত থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করলো রান্নাঘরে শুধু বড় মা ছাড়া আর কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড় মা জানালো প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে উঠতে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেছে। তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে। এ কথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সিতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন। তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন, খাবারটা শুদ্ধ রুমে দিয়ে তো মা, আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা। এ কথা বলে উনি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘর ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগে গজ গজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে। গতদিন যার মার খেলো তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে।
এটাই হচ্ছে তার নিয়তি। সে শুদ্ধ রুমে নক করে সায়নের রুমে ঢুকে উকি মারতে ভুলল না। সায়ন বেঘরে ঘুমোচ্ছে। কড়া মেডিসিনের প্রভাবে 2 দিন ধরে পড়ে পড়ে ঘুমোচ্ছে সায়ন। ফোনটা কাছে নেই বিধায় ঘুমোতে পারছে না, নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ঝালাপাড়া করে দেয়। সেদিন সায়নের ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত, কিন্তু আদৌ তা নয়। পরদিন ডাক্তার যখন ক্ষত স্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করায়, তখন সেটা দেখে আঁতকে উঠে অনেকেই। শীতলা চৌধুরী ঢুকরে কেঁদে ওঠে। এসব ছাড়ার জন্য আবারও বোঝায়। মার কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে, তবে আর মনে খুঁজতে থাকে তার রাগী বাবাকে। অথচ যাকে খুঁজে 2 দিন পেরিয়ে গেলেও উনি আসে না, জিজ্ঞাসা করে না শরীরের হাল হকিকত, আর না ছেলের সাথে কোনো কথা থেকে জানতে চেয়েছেন। কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন। এমন না ছেলেটা মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে। সে রাজনীতি করে, মস্ত বড় রাজনীতিবিদ, সে থাকুক তার মতো। এই কথা বলে সারাফাত চৌধুরী একবারও এদিকে পা মারাননি। তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো, এ কথা কেউ বোঝে না কেন? বুঝলে সায়ন ভাইকে নয়, বরং খাটা শুদ্ধকে বকাচকা শোনাতো। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভ্রু জোড়া কুচকে তাকিয়ে আছে। সদ্য শাওয়ার নিয়েছে, পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড় মা পাঠালো। থমথমে হয়ে আছে শীতলের মুখ। বিরক্ত বটে, এই লোকটাকে তার সহ্য হয় না। চাচা তো ভাই হয়েছে, তাতে কি? তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষু শুল। তার মুখভঙ্গি পরে শুদ্ধ খিটখিটে মেজাজে বলল, কোন অসহায় মানুষকেও তো কেউ এভাবে খাবার দেয় না। মিনিমাম ম্যানার্সটুকু কি গেলে গিয়েছিস? এ কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরলো না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্ট্রাল টেবিলে আস্তে করে ট্রেটা রাখলো। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙা চোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেলে শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ চোয়াল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগালি দিয়েছিস, তুই অভিযোগ করেছিস আমি তোকে শুধু মারি? চাচাদের বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি। হ্যাঁ বলেছি, এখনো বলছি, তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানোর দূর। ডাকাতের মতো চেলাকাট দিয়ে মেরেছ। এত অভিযোগ? কেন করব না অভিযোগ? এত জোরে কেউ মারে? বেশ করেছে। আর করবি টিকটক? করব তো, আবার করব। মুখে তর্ক করিস? মারের ব্যথা কমে গেছে তাই না? আরেক ঘা খাবি? শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে। আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ালো। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলল, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপ কোলে নিয়ে 2 পা তুলে বিছানার এক কোণে বসলো। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসলো। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে। ফ্যানরা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করছে, আরো বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এরা কত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে করতে হঠাৎ আঙুলের খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কোকিয়ে উঠল সে। ব্যথাতুল শব্দ শুনে ভ্রু কুচকো তাকাতেই দেখলো শীতল। ব্যথাতুল শব্দ শুনে শুদ্ধ ভ্রু কুচকে তাকাতেই খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালে 2 গালে থুতনিতে 2-4টা ব্রণ উঠেছে। ফর্সা গালে লাল হয়ে আছে একটি ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল। তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে। শুধু যে সদ্য যৌবনে তা নয়, এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে, অথবা ঠিকমতো ঘুমাচ্ছে না। হতেও পারে পূর্বের চেয়ে তার স্কিন অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলো না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া ব্রণের রক্ত মুছে পুনরায় কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে। সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান, তোমার এই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এ কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সেই প্রেমিক যাকে সায়ন ড্যান্ডিখোর বলেছিল। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টটার দিকে। ফারাবি কি করে পারলো এসব নোংরা কথা বলতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল।
পরিচিত লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারলো। ফারাবির কমেন্টের পর ঘন্টাখানেক আগে করা আরেকজনের কমেন্টে নজর আটকালো তার। ব্রণ দেখে মনে হচ্ছে যৌবন চালায়, রাত বেরাতে ঘুমোতে পারে না। গত রাতে করা তৃতীয় কমেন্ট, হ্যাঁ সেক্সি, রসের আলাপ সারতে ইনবক্স প্লিজ। আরেকটি কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল, হাসি মিলিয়ে গেল, চোখ দিয়ে ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রু জল। সে ঝাপসা দু চোখে এই কমেন্টটাও পড়লো, সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয়, এজন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে, চালিয়ে যাও, ভালো হচ্ছে, পরের ভিডিওতে রেটটা জানিও। এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে, ভাই রেট জানলে আমাকেও জানায়েন, আমরা না গেলে চৌধুরীর ব্যবসা লাঠে উঠবে তো।